আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনিমা দাস। প্রথমেই জানিয়ে দেব ইউসিবি সংবাদ শিরোনাম। জাপানের ফুকুশিমায় আরেকটি পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণের আশঙ্কা। দুর্ঘটনা মোকাবেলায় চলছে সর্বাত্মক চেষ্টা। মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। আলেকজান্দ্রিয়া থেকে 300 বাংলাদেশিকে নিয়ে রওনা দিয়েছে বিমানের বিশেষ ফ্লাইট। মঙ্গলবারের মধ্যে মিশর সীমান্তে থাকা লিবিয়া প্রবাসী সবাই দেশে ফিরবেন বললেন পররাষ্ট্রমন্ত্রী। কেউ যাতে সংবিধান বাতিল বা স্থগিত করতে না পারে সে ব্যবস্থা থাকছে সংশোধিত সংবিধানে। যুক্ত হচ্ছে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র, জানালেন সুরঞ্জিত সেনগুপ্ত। সংসদে যোগ দেওয়ার ব্যাপারে 4 দলীয় জোটের সংসদীয় দলের বৈঠকের সিদ্ধান্ত কাল। সোমবার যোগদানের সম্ভাবনা। এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে কাল মাঠে নামছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জাপান প্রসঙ্গ। জাপানের ফুকুশিমায় আরও একটি আণবিক চুল্লিতে বিস্ফোরণের আশঙ্কা দেখা দেয়ায় নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে এরই মধ্যে বাতাসে তেজস্ক্রিয়তার সন্ধান পাওয়া গেছে, তবে তা খুবই স্বল্প মাত্রার হয় বিপজ্জনক রূপ নেয়নি। দুর্ঘটনা এড়াতে বিরামহীন চেষ্টা চলছে বলে জানিয়েছে ওই আণবিক কেন্দ্রের কর্তৃপক্ষ। এদিকে প্রতিনিয়ত যে হারে মৃত্যুর খবর আসছে তাতে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। ব্যাপক উদ্ধার তৎপরতা চললেও জাপানের ধ্বংস হয়ে যাওয়া বিভিন্ন অঞ্চল মারাত্মক আকার নেয়নি। অতিরিক্ত তাপে চুল্লির রাসায়নিক পদার্থ দ্রুত গলে যাচ্ছে, তবে যেটুকু জেনেছি তেজস্ক্রিয়তার মাত্রা খুবই কম, তাই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। প্রধানমন্ত্রী নাওতো কান সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন ফুকুশিমায় আণবিক কেন্দ্রে দুর্ঘটনা নিয়ে তারা উদ্বিগ্ন, তবে তিনি একই সাথে তাঁর দেশের মানুষকে অতীতের মতো দেশ গঠনের আহ্বান জানিয়ে বলেন, চেষ্টা করলে তারাই তৈরি করবে নতুন জাপান। সীমাহীন ধ্বংসযজ্ঞের কথা জানিয়ে তিনি বলেন, এ কারণে উদ্ধার কাজও ধীর গতিতে চলছে। এদিকে উদ্ধার কর্মীরা জানিয়েছেন, শুধুমাত্র মিয়াগি শহরেই 10,000 মানুষ মারা গেছে। বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাহায্য আসতে শুরু করলেও খাদ্য আর পানির অভাবে মৃত্যু ঠেকানো এখন সবচেয়ে দুরূহ কাজ। রুমি নোমান, এটিএন বাংলা। ভূমিকম্প আর সুনামিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তি জাপান। এর ফলে টাকার অঙ্কে ঠিক কতটা ক্ষতি হয়েছে সেটা বলা মুশকিল হলেও তা যে পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়া দেবে, এরই মধ্যে এমন বিশ্লেষণ শুরু হয়ে গেছে বিশ্বখ্যাত গণমাধ্যমগুলোতেও। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। দিন কয়েক আগে বিশ্ব অর্থনীতির আরেক জায়ান্ট চীন জাপানের অর্থনীতিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করে নেয়। জাপানিদের এ ক্ষত শুকানোর আগেই শুক্রবারের ভূমিকম্প আর সুনামিতে ভেঙে পড়েছে দেশটির বিমানবন্দর, রাস্তাঘাট সহ সব ধরনের যোগাযোগ। বিদ্যুৎ সংযোগ নেই বিধ্বস্ত দেশটির পুরো উত্তর পূর্ব এলাকায়।
টয়োটা, নিশান, মিৎসুবিশি, হুন্ডা, সুজুকি আর সনির মতো জাপানি জায়ান্ট গ্রুপগুলো অন্তত সোমবার পর্যন্ত সব ধরনের উৎপাদন বন্ধ রাখার কথা জানিয়ে দিয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি হবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক দুর্যোগ, যাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাবে $12,500 কোটি। বীমা কোম্পানিগুলো দাবি করছে 150 বছরের মধ্যে ভয়াবহ এই দুর্যোগে শুধু তাদেরই গুনতে হবে প্রায় $5,000 কোটি। তবে জাপানে তেলের চাহিদা কমে যাওয়ায় বিশ্ববাজারে কিছুটা কমেছে তেলের দাম। ব্যারেল প্রতি তেলের দাম নেমে এসেছে $100 নিচে। দেশটির মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে এ মাসেই শেষ হতে যাওয়া অর্থবছরের বাজেট থেকে প্রায় 20,000 কোটি ইয়েনের একটি তহবিল অর্থনীতি পুনরুদ্ধারের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে প্রয়োজনীয় অর্থ দিতে প্রস্তুত আছে জাপানের কেন্দ্রীয় ব্যাংকও। জরুরি সহায়তা তহবিল তৈরি করতে জাপানের কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই 2 দিনের জরুরি বোর্ড মিটিংয়ে বসছে। এদিকে দুর্যোগের প্রাথমিক ধাক্কা কাটিয়ে টোকিও স্টক এক্সচেঞ্জ সোমবার লেনদেন শুরুর ঘোষণা দিয়েছে। মুর্শিদ আলম, এটিএন বাংলা। এবার লিবিয়ার বাংলাদেশিদের খবর। আলেকজান্দ্রিয়া থেকে 300 বাংলাদেশিকে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। ভোরে লিবিয়া ফেরত বাংলাদেশিদের নিতে মিশর পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। এর আগে মধ্যরাতে সাল্লুম সীমান্ত থেকে 6টি বাসে বাংলাদেশিদের আনা হয় আলেকজান্দ্রিয়ার বুরুক এল আরব বিমানবন্দরে। এখানে ভোর থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব মিজানুল কায়েস, মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। লিবিয়া থেকে দেশে ফিরে আসা শ্রমিকদের সরকারিভাবে বিশেষ সহযোগিতা প্রদান করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আইওএম এর সহযোগিতায় আলেকজান্দ্রিয়া থেকে বিমানে সরাসরি এই ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে 10 ঘণ্টায়। মিশরের সাল্লুম সীমান্তে এখনো প্রায় 2,500 বাংলাদেশি দেশে ফেরার জন্য অপেক্ষা করছেন। এদিকে আগামী মঙ্গলবারের মধ্যে মিশর সীমান্তে থাকা লিবিয়া প্রবাসী সব বাংলাদেশি দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। মিশরের আলেকজান্দ্রিয়া বিমানবন্দরে তিনি একথা জানান। তবে বেনগাজি, তাবরুক, ত্রিপোলিতে আটকে পড়া হাজার হাজার বাংলাদেশি নারী পুরুষকে সাবধানতার সাথে সীমান্তে আসতে বলেছেন তিনি। এর আগে মিশর সীমান্তে পৌঁছে লিবিয়ার ভেতরে থাকা বাংলাদেশিদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মিশর সীমান্ত থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। সর্বস্ব হারানো আতঙ্কিত হাজার মানুষের ভিড়ে অস্থির সাল্লুম সীমান্ত এখন অনেক শান্ত। সেখান থেকে এখন প্রতিদিন 1,000-এরও বেশি মানুষ রওনা হচ্ছেন দেশের পথে। কিন্তু মিশরে পা দিয়েই লিবিয়ার ভেতরে থাকা বাংলাদেশিদের এর চেয়েও বেশি অস্থিরতা টের পেলেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। আপনারা যদি বের হয়ে আসতে পারেন, আমাদের এখান থেকে এই পর্যন্ত আমরা যেমন অনেক হাজারকে ফেরত নিয়ে গেছি, সেরকম আপনাদেরকেও আমরা ফেরত নিয়ে যাবার ব্যবস্থা করব। তিউনিসিয়া মিশর সীমান্ত হয়ে আসা 25,000 বাদে এখন প্রায় 40,000-এর মতো বাংলাদেশি আছেন লিবিয়ায়। পরিস্থিতি না বদলালে তাদের নিরাপত্তার জন্য জাতিসংঘের সাহায্য চাওয়ার কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী। যদি পরিস্থিতি খুব খারাপ না হয়, তাহলে এখন যারা আছেন, এখানে যারা আছেন, তারা আগামী 2-3 দিনের মধ্যেই আশা করছি তারা চলে যেতে পারবেন। আর যারা তিউনিসিয়ায় আছেন, যেহেতু সেখানে সংখ্যা অনেক বেশি, সেখান থেকে আরো হয়তো 7-8 দিন সময় লাগবে। এবং আমরা একেবারে সব দিক থেকেই আমাদের বিমানবন্দরেরও ক্যাপাসিটি যতখানি সম্ভব বাড়িয়ে, জনবল যতদূর সম্ভব বাড়িয়ে, এখন শুধু আসলে জনবল দিয়ে তো হবে না, বিমান নাম্বার ক্যাপাসিটি থাকতে হবে। তবে তিউনিসিয়ায় আটকে পড়াদের জন্য এখনো এমন ব্যবস্থা চালু করা যায়নি। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, আলেকজান্দ্রিয়া, মিশর। এবার অন্যান্য সংবাদ। ভবিষ্যতে কেউ যাতে অবৈধভাবে সংবিধান বাতিল বা স্থগিত করতে না পারে, সেজন্য সংবিধানকে আইনি সুরক্ষার ব্যবস্থা থাকবে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠকে আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিহাস বিকৃতি বন্ধ করতে সংবিধানের শুরুতেই স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যুক্ত করারও সিদ্ধান্ত নেয় কমিটি। বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারের কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা জানান। মানস ঘোষ জানাচ্ছেন বিস্তারিত। বেশ কয়েক মাস চুপচাপ থাকার পর হঠাৎ করেই আবার নড়ে চড়ে উঠল সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি। কমিটির ভাষায় সিরিজ বৈঠক করে আগামী এপ্রিলের মধ্যেই সংশোধনীর যাবতীয় সুপারিশ তৈরির কাজ তারা শেষ করতে চান। আর এজন্য সপ্তাহ জুড়ে বৈঠকের কর্মসূচিও চূড়ান্ত করা হয়েছে। কতগুলো সিদ্ধান্ত, একটি হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি শেষ করে বিল আকারে নিয়ে আসা, এটা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং তার জন্য প্রয়োজন স্পেশাল সেশন ডাকা হবে। এটা এপ্রিল মের মধ্যেই
এবং সেই সেশনে কেবলমাত্র সংবিধান সংশোধনের কাজটি করা হবে। পঞ্চম আর সপ্তম সংশোধনী বাতিল করে আদালত মোটামুটি ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার যে নির্দেশনা দিয়েছে, পুনর্মুদ্রিত বর্তমান সংবিধান সেই মতেই করা হয়েছে। বিশেষ কমিটি বলছে, এরপর সংবিধানে কেউ অবৈধভাবে হাত দিলে রাষ্ট্রদ্রোহী হিসেবে যাতে বিবেচিত হয়, এজন্য নতুন ধারা যুক্ত করা হবে। সেটা কখনো মুশতাক, কখনো সায়েম, কখনো জিয়া, কখনো এরশাদ। এই যে সংবিধান বাতিল বা স্থগিতকরণ সম্বন্ধে কেউ যদি শক্তি প্রদর্শন করে বা শক্তি প্রয়োগ করে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় যদি এই সংবিধানকে বা এটা কোনো অনুচ্ছেদকে রদ বা ইত্যাদি করেন, এটাকে রাষ্ট্রদ্রোহ বা জঘন্য বিশ্বাসঘাতকতার অপরাধ বলে গণ্য হয়। এবং এর সঙ্গে যে কেউই যদি ওই সকল নির্বাচন করে ভ্যালিডেশন এন্ড ইনভ্যালিডেশনের খেলা খেলতে আসেন, সেটা সকল সংসদেই যদি হয় বা কোনো কোর্টও যদি হয়, তারাও সমান অপরাধী হবে। সুরঞ্জিত সেনগুপ্ত আরো জানান, সংবিধানের মূলনীতির সঙ্গে নারী, জলবায়ু ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে একমত হয়েছে কমিটি। ৭২-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা ১২ অনুচ্ছেদটিও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। থ্যাংক ইউ। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। সরকার ভবিষ্যতে কর অব্যাহতির মতো কোনো ধরনের বৈষম্যমূলক সুবিধা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে আগামীতে উপযুক্ত করদাতাদের কর প্রদানে উৎসাহিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি। সভাপতি শেখ কবির হোসেনের নেতৃত্বে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন BI এর একটি প্রতিনিধি দল সকালে প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। দেশের উন্নয়নের স্বার্থে এ সময় কর ফাঁকি দেওয়ার মানসিকতা পরিবর্তনের উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে কর প্রদানে জনগণকে উৎসাহিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে, কারণ সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে উপযুক্ত কর আদায় করা না গেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আগামীকাল বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের সংসদীয় দলের বৈঠকে সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং এ তিনি একথা জানান। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সীমান্তে হত্যাকাণ্ড, শেয়ার বাজার লুট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি সহ জনগণের সমস্যা ও বিভিন্ন দাবির কথা তুলে ধরতে বিরোধী দল সংসদে যোগ দিতে চায়। জয়নুল আবেদিন ফারুক স্পষ্ট না করলেও আগামীকাল 4 দলীয় জোটের সংসদে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সদস্য পদ রক্ষায় বিরোধী দল সংসদে যাচ্ছে এমন দাবি নাকচ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বিএনপি আশা করে বিরোধী দল যেন তাদের দায়িত্ব পালন করতে পারে। সরকার সে পরিবেশ নিশ্চিত করবে। আমাদের সংসদীয় দলের সভায় জাতীয় সংসদের বর্তমান চলতি অধিবেশনে যোগদানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দেশের যে সকল সমস্যার সার্বিক বর্তমান চলছে সেই বিষয়গুলো নিয়েও আমরা আগামীকাল আলোচনা করে জাতীয় সংসদের ভিতরে গিয়ে আলোচনা করার সুযোগ নেওয়ার চেষ্টা আমরা করব। সংসদ সদস্যশিপ রক্ষার্থে জাতীয় সংসদে যাচ্ছি না, দেশ এবং জনগণের স্বার্থে কথা বলার জন্য জাতীয় সংসদের প্রয়োজনীয়তা অনুভব করছি বিধায় সংসদীয় দলের বৈঠক আহ্বান করা যায়। পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার শক্ত দাবিদার হতেই কাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তাই ম্যাচ জয়ের বিকল্প কিছু ভাবতে পারছে না টাইগাররা। আর স্বাগতিকদের ধারাবাহিকতার ঘাটতিতে ডাচরা এবারের বিশ্বকাপে একটি জয় পেতে দারুণ আত্মবিশ্বাসী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল 9:30টায় ম্যাচটি শুরু হবে। চট্টগ্রাম থেকে আব্দুল্লাহ হিরার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কবিরুল ইসলাম পিন্টু। ডাচদের বিপক্ষে বাংলাদেশের জয়ের স্মৃতি একবারই, সেই 1997 সালে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র দেখায় সুখদ স্মৃতি ডাচদেরই। তাই তাদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তামিম সাকিবদের। পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশ এখনো আছে বেশ ঝুঁকিতে। শেষ 8-এর রেসে নিজেদের শক্তভাবে মেলে ধরতে নেদারল্যান্ডসের বিপক্ষে অবশ্যই জিততে হবে স্বাগতিকদের। আর সাথে ইংল্যান্ডকে আগামী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হবে, কেননা এক ম্যাচ বাকি থাকলেও সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। If the West Indies win, then it's we've got to win out. We've got to win 2 games actually, but win tomorrow, and then if England lose, we're a chance. Otherwise,
Very difficult. দলের সামর্থ্য আর এখনকার আত্মবিশ্বাস ডাচদের বিপক্ষে ম্যাচ জয়ের বিশেষ অনুপ্রেরণা হিসেবেই কাজ করছে ক্রিকেটারদের। নাইমের পরিবর্তে স্পিনার শুভকে দেখা যেতে পারে এই ম্যাচে। তবে দলের প্রত্যাশা একেবারেই স্পষ্ট, তা হলো জয়। আর তাতে কিছুটা বাড়তি চাপ থাকছে কি বাংলাদেশের? I guess we a bumpy ride because we played one really bad game. I think we'll step up again tomorrow and play really good cricket and should be enough to win the game. এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ডাচ তারকা ডাচকারের চমক, সেঞ্চুরি করে ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর। পাশাপাশি প্রত্যেক ম্যাচেই একরকম ধারাবাহিকতা বজায় রেখেই চলেছে ডাচরা, তবে জয়ের দেখা পায়নি। তাই এবার জয়ের জন্য কিছুটা মরিয়া তারা। আর তাতে তাদের অনুপ্রেরণা বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে সাম্প্রতিক পারফরমেন্স আর তামিম সাকিবদের দুর্বল ব্যাটিং ধারাবাহিকতা। To be honest, now we've played those four really tough games. We're looking to win these two last games, and I think that if we can leave having played, as I say, four tough games, playing well in two of them, and then winning these last two games, I think we'll be very happy with our work at this World Cup. সব ঠিক থাকলে বিশ্বকাপের আরেকটি উপভোগ্য ম্যাচের অপেক্ষায় চট্টলাবাসী, সাথে গোটা জাতি। বিশ্বকাপে দুটি জয় পেলেও আবারও সেই কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। এবার অবশ্য কিছুটা দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডস, তবে ডাচদের হারাতেই হবে বাংলাদেশকে। আর তাকিয়ে থাকতে হচ্ছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে। সেই ম্যাচে ইংল্যান্ডকে ওয়েস্ট ইন্ডিজ হারাতে পারলে আর বাংলাদেশ ডাচদের হারাতে পারলে তবেই কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হবে বাংলাদেশের জন্য। আর সেজন্য বাংলাদেশের ক্রিকেটাররা এই ম্যাচে তাদের সেরা পারফরমেন্স মেলে ধরবেন, এমনটাই প্রত্যাশা দেশের সবার। আব্দুল্লাহ হীরা, এটিএন বাংলা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। বেঙ্গালুরুতে বিশ্বকাপ ক্রিকেটে এ গ্রুপের ম্যাচে কেনিয়াকে জয়ের জন্য 325 রানের টার্গেট দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করতে নামা অজিদের ভালো সূচনা এনে দিতে পারেনি দুই ওপেনার ওয়াটসন ও হার্ডিন। দলের 38 রানে প্যাভিলিয়নে ফেরেন 21 রানে থাকা ওয়াটসন। তবে অধিনায়ক রিকি পন্টিংকে নিয়ে রানের গতি সচল রেখে ক্যারিয়ারে 13তম 50 তুলে নেন ব্রেডন হার্ডিন। পন্টিং 36 আর ইনজুরি কাটিয়ে দলে ফেরা মাইক হাসি খেলেন 43 বলে 54 রানের ঝড়ো ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 93 রান আসে সহ অধিনায়ক মাইকেল ক্লার্কের ব্যাট থেকে। শেষ পর্যন্ত 6 উইকেটে হারানো অস্ট্রেলিয়ার সংগ্রহ 324 রান। আর শেষ খবর পাওয়া পর্যন্ত কেনিয়ার সংগ্রহ বিনা উইকেটে 2 রান। মুম্বাই বিশ্বকাপ ক্রিকেটে ম্যাচ সেরা ব্রেন্ডন ম্যাককালামের সেঞ্চুরিতে কানাডাকে 97 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনার মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম 53 রান যোগ করেন। গাপটিল সাজঘরে ফিল্ডে জেসি রাইডারকে সাথে নিয়ে 96 রানের পার্টনারশিপ গড়ে 100 রানের দিকে এগোন ম্যাককালাম। রাইডার 38-এ আউট হন আর ম্যাককালাম 107 বল খেলে বিশ্বকাপের প্রথম ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। 101 রানে ম্যাককালাম বিদায় নেন। এছাড়া রস টেইলর 74, স্কট স্টাইরিশ 35, কেন উইলিয়ামস 34 রানে অপরাজিত থাকেন। শেষ দিকে জেমস ফ্রাঙ্কলিন মাত্র 8 বলে ঝোড়ো গতিতে 4 ছক্কা মেরে 31 রান করলে 6 উইকেটে 358 রান জড়ো করে কিউইরা। জবাবে আশিস বাগাই ও জেমি হান্সারার জোড়া হাফ সেঞ্চুরিতে 9 উইকেট হারিয়ে 261 রান করে কানাডা। বাগাই 84-তে আউট হলেও হান্সরা। সংবাদ, রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথে সেনাবাহিনী প্রধান আব্দুল মুবিন দেখা করেছেন। বঙ্গভবনে অনুষ্ঠিত সাক্ষাতে সেনাপ্রধান রাষ্ট্রপতিকে জানান, সেনাবাহিনী দক্ষিণ পশ্চিমাঞ্চলের আইলা বিধ্বস্ত 95% বাঁধ ও সড়ক পুনর্নির্মাণ করেছে। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান সহ ম্যাচ আয়োজন সুন্দর ও নিরাপদ করতে নগরীর সৌন্দর্য বর্ধন এবং নিরাপত্তায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে দেশের কল্যাণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করেন। রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার কতদিন থাকবে এবং আবারও ব্যবসায়ীদের হয়রানি করবে কিনা তার নিশ্চয়তা চান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের প্রশ্ন, নির্বাচিত সরকার যদি 5 বছর দেশ চালাতে পারে তাহলে নির্বাচন করতে পারবে না কেন? ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFBর বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন ব্যবসায়ীরা। এ সময় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মারিয়াটি বলেন, বাংলাদেশের সর্বস্তরে দুর্নীতির কারণে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সানাল হকের রিপোর্ট।
ব্যবসায়ী সংগঠন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের অনুষ্ঠানে দেশের অর্থনীতির সম্ভাবনায় আশাবাদী কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন প্রশ্ন তোলেন প্রবৃদ্ধি বাড়িয়ে অর্থনৈতিক উন্নয়নের প্রথাগত মডেল নিয়ে। জোর দেন কৃষি, এসএমই এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে কর্মসংস্থান নির্ভর মডেলের উপর। বাংলাদেশের দুর্নীতি গোপন কিছু নয় উল্লেখ করে প্রধান অতিথি মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুর্নীতির জন্য দেশের অর্থনীতি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। It is also well known that lack of transparency and accountability poses severe challenges for the private sector, serving as a brake on business and economic development. In every area where the private sector is challenged by corruption, the cost of doing business increases. Foreign investment slows down, markets are disrupted, and the Bangladesh economy suffers. আইবিএফবি সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী সহ ব্যবসায়ীরা প্রশ্ন তোলেন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও ভূমিকা নিয়ে। ব্যবসায়ীদের উপর হয়রানি, নির্যাতন, জোর করে অর্থ আদায় এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার কঠোর সমালোচনা করেন তারা। This government already passed more than 2 years. After 3 years, there is another caretaker government is coming. How long they will continue? I want to make sure from the politician as well as the government. Then whether you continue the caretaker government, that's up to you. But no businessman should be harassed. And they should not ask money underhand and directly. I think 500 crore taka are lying in the deposit. If the business community, they fly from this country, then who is going to employ these 30 million people who is coming every year to the job market? এনবিআর এর হয়রানিমূলক আইন, দুর্নীতি দমন কমিশনের অকার্যকর অবস্থা, নির্বাচন কমিশন শক্তিশালী করা এবং শেয়ার বাজার কেলেঙ্কারি তদন্তের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি ও সুশাসনের ব্যাপারে বিশ্বব্যাংক কোনো আপোষ করবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন। তিনি জানান, দাতাদের অর্থ দেরিতে ছাড়ার কারণে উন্নয়ন কর্মসূচিতে কিছুটা ধীর গতি দেখা দিয়েছে। এ কারণে বিশ্বব্যাংকও উদ্বিগ্ন, কিন্তু দুর্নীতির অভিযোগ আসলে তা তারা তদন্ত করবেই। গোলাম পারভেজের রিপোর্ট। সহায়তা কৌশল এবং তা ব্যবহারে বাংলাদেশের দক্ষতা ও ফলাফল পর্যালোচনা বিষয়ে সেমিনারের আয়োজন করে বিশ্বব্যাংক। এতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বলেন, দুর্নীতির তদন্ত এবং তা রোধ করা সরকারের দায়িত্ব। দাতাদের কাছে যেসব নালিশ যায় তার বেশিরভাগই অযৌক্তিক। যেসব ঠিকাদার কাজ পায় না তারা সবসময় দুর্নীতির অভিযোগ করেন। তবে এ কারণে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে দেরি হয় ঠিকই, কিন্তু দাতাদের সাথে সম্পর্ক নষ্ট হয় না, বরং সমন্বয় বাড়ে। There is no mistrust, there is no distrust. If there was mistrust and distrust, then I guess they would not have presented here what they have done today, including where the government needs to intervene in order to improve implementation. If there were mistrust, the World Bank would not have said that Bangladesh is doing well and the commitment is increasing. এ বিষয়ে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন বলেন, চলমান 28টি প্রকল্পের মধ্যে এখন 4টি বেশ সমস্যা কবলিত। এক্ষেত্রে কর্তৃপক্ষ ঠিকমতো সহযোগিতা না করায় প্রকল্পগুলো হয়তো বন্ধ করে দিতে হবে। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব অভিযোগেরই তদন্ত হবে। Its mandate is to investigate all credible allegations of corruption, and we will continue to do that. If fighting corruption slows us down, then we should go slow. Because fast corruption does nothing to develop Bangladesh. It's my job to protect the reputation and resources of the bank in this respect. And so this is one area where there is really no compromise on ensuring that we have good governance and anti-corruption measures. জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই সেমিনারে দাতাদের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও অর্থ ব্যবহারকারী মন্ত্রণালয়গুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। দেশের প্রধান পুঁজিবাজার ডিএসসির পরিচালনা পর্ষদের আজকের নির্বাচনে 4 জন নতুন পরিচালক নির্বাচিত হলেন। এদের মধ্যে সবচেয়ে বেশি 158 ভোট পেয়ে পরিচালক হলেন আহমেদ রশিদ লালী। এরপর 141 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আহসানুল ইসলাম টিটু। বাকি 2 জন মিজানুর রহমান খান ও আজিজুর রহমান 115 ভোট পেয়ে নির্বাচিত হলেন। আজ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মোট 229 জনের মধ্যে ভোট পড়ে 195টি। ডিএসসির বিধান অনুযায়ী প্রতি বছর 4 পরিচালককে অবসরে যেতে হয়।
24 জনের পরিচালনা পর্ষদে 12 জন সরাসরি ভোটে নির্বাচিত, বাকি 12 জন নানা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে মনোনীত। 16 মার্চ অনুষ্ঠিত হবে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা, যেখানে নির্বাচন করা হবে নতুন সভাপতি ও 2 জন সহ সভাপতি। এদিকে গত সপ্তাহে টানা 5 দিন ঢাকায় সাধারণ মূল্যসূচক 1210 পয়েন্ট বাড়ার পর দরপতনের মধ্য দিয়ে শুরু হয়েছে এ সপ্তাহের লেনদেন। আজ ঢাকায় হাত বদল হওয়া 255টি কোম্পানির মধ্যে 245টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে 10টি কোম্পানির শেয়ারের দাম, আর সাধারণ সূচক কমেছে 459 পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রামে সাধারণ সূচক কমেছে 846 পয়েন্ট, আর হাত বদল হওয়া 200টির মধ্যে কমেছে 188 কোম্পানির শেয়ারের দাম। রাজনৈতিক বিবেচনায় আরও 115টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করেছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। এ নিয়ে মোট 6,982টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হল। 27তম বৈঠক শেষে কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী আশা করেন আগামী আরেকটি বৈঠকে তাদের কাছে আসা সব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া শেষ হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে দেশে মিথ্যাচার, অত্যাচার আর দুর্নীতির উৎসব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে এম কে আনোয়ার বিএনপি ক্ষমতায় গেলে মহাজোটের সকল অপকর্মের বিচার করার ঘোষণা দেন। তারেক রহমানের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপি ও যুবদলের নেতারা বক্তব্য রাখেন। দেশে তামাক সেবন ও পাচার রোধে বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন করে আরো কঠোর করার দাবি জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান। সকালে জাতীয় জাদুঘর মিলনায়তনে তামাক বিরোধী সংগঠন মানুষ আয়োজিত সেমিনারে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, তামাক পাচার বন্ধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাদিরা কিরণের রিপোর্ট। বিশ্ব সংস্থার জরিপ অনুযায়ী তামাক ব্যবহারের কারণে দেশে প্রতি বছর 57,000 লোকের মৃত্যু ঘটে, আর 3,82,000 মানুষ পঙ্গুত্ব বরণ করে। সরকারিভাবে দেশে তামাক সেবনকারীর সংখ্যা 50 লাখ বলা হলেও বেসরকারি হিসেবে এ সংখ্যা প্রায় 70 লাখ। মানুষ আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরে বলা হয়, আসক্ত ব্যক্তির অধিকাংশেরই বয়স 15 থেকে 30 বছরের মধ্যে। এছাড়া নারী মাদকাসক্তের সংখ্যাও বাড়ছে উদ্বেগজনকভাবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি এটিএন বাংলা চেয়ারম্যান ড মাহফুজুর রহমান জানান, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই মাদক ব্যবসা চলছে। শক্তিশালী চক্র নারী ও শিশুকে দিয়ে মাদক পাচার ও ব্যবসা চালাচ্ছে। অনেক সময় এদের আটক করা হলেও আইনের দুর্বলতার কারণে অপরাধীরা ফাঁক গলে বেরিয়ে যায়। কন্ট্রোল করার যে আইন আছে এটিকে আপনারা আরো কঠোর করেন। একটা খুন করলে আপনারা 4 জনকে ফাঁসি দিচ্ছেন, অথচ একটি ড্রাগ নিয়ে যারা ব্যবসা করতেছে ধরা পড়তেছে তাদেরকে আপনারা ছেড়ে দিচ্ছেন। তারা পয়সার জোরে, তাদের কাছে পয়সা আছে, তারা পয়সার জোরে মুক্তি পেয়ে যাচ্ছে। মুক্তি পাওয়ার পরে তারা আবার সেই ব্যবসায় নিয়োজিত হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আবারও বলবো, ড্রাগস নিয়ে ধরা পড়লে একে যতই হোক না কেন, যতই পয়সাদার হোক না কেন, যতই ধনী হোক না কেন, এইসবকে জামিন দিবেন না, মুক্তি দিবেন না। দরকার পড়লে আপনারা আইনের পরিবর্তন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আইনটি সংশোধনের বিষয়টি আইন মন্ত্রণালয়ের অধীন বলে উল্লেখ করেন। তবে তামাক পাচার রোধ ও পাচারকারীরা বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে যাতে ব্যবহার করতে না পারে সেজন্য প্রচলিত তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বর্ডারে যে সকল ফেন্সিডিল কারখানা গড়ে উঠেছিল, আমরা সেটা প্রতিবাদ করাতে সেগুলো বন্ধ হয়েছে। সীমান্ত যারা পাহারা দিচ্ছেন, বিশেষ করে বিজিবিকে আমরা বিশেষভাবে নির্দেশনা দিয়েছি। তারা যেভাবে কাজ করছে ইনশাল্লাহ আমরা আশা রাখি যে অতি ত্বরিত গতিতে আমরা সমাধান করতে পারব। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার অরূপরতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে তামাক সেবনের ভয়াবহতা তুলে ধরে যুব সমাজকে তা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বখ্যাত অ্যান্টিভাইরাস ও কম্পিউটার সিকিউরিটি নির্মাতা প্রতিষ্ঠান কাসপারস্কি ল্যাবের প্রধান নির্বাহী ইউজিন কাসপারস্কি বাংলাদেশে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এরই মধ্যে তাদের পণ্য ব্যবহারকারীর সংখ্যা বিশ্বে 3 কোটি ছাড়িয়ে গেছে। বাংলাদেশেও কাসপারস্কি সর্বাধিক বিক্রিত অ্যান্টিভাইরাস বলেও জানান তিনি। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে তার সাথে কথা বলেছেন শকত মিল্টন।
আনন্দ আর হৈহুল্লোড় করতে পছন্দ করেন সফটওয়্যার ব্যবসায়ী এই রুশ নাগরিক। ক্রিপ্টোলজি বা সাংকেতিক ভাষার উপর লেখাপড়া করেছেন, কাজ করেছেন সেনাবাহিনীতেও। তবে তাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি তথ্য প্রযুক্তি খাতের একজন বিশেষজ্ঞ। নিজের কম্পিউটারে কাসকেড ভাইরাস আক্রমণ করার পর তিনি আগ্রহী হয়ে ওঠেন ভাইরোলজি নিয়ে। 1997 সালে স্ত্রী নাটারিয়াকে নিয়ে প্রতিষ্ঠা করেন ক্যাসপারস্কি ল্যাব। গত বছর বিশ্ব মন্দার মধ্যেও ইউজিনের প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ছিল 30%। তিনি জানান, বিভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন ব্যবসা নীতি তাকে সফলতা এনে দিয়েছে। The price depends on the level of life in the country. So in more developed countries we have higher prices. In emerging markets, emerging countries we have less prices. Also depends on the population. That's why we have in some countries we have a very big discount for our products. Because we understand that some people just don't have money for that. বিভিন্ন দেশে তাদের প্রবর্তিত অ্যান্টিভাইরাস এখন ব্যবহার তালিকার শীর্ষে। ইউজিন ভবিষ্যতে বাংলাদেশেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। We're watching different markets. Of course, we're looking for India, for Malaysia, the countries which are developing their software industry, and Bangladesh as well. But at the moment we started with our lab in China. We try it. We are successful there. We like it. So maybe in the future we'll open our R&D offices in other countries as well. Maybe in Bangladesh. সাবেক সেনা কর্মকর্তা ইউজিন মনে করেন, এখনো তিনি সেনা কর্মকর্তার কাজই করছেন। আগে দেশের নিরাপত্তার জন্য কাজ করতেন, এখন করেন ইন্টারনেট বিশ্বের নিরাপত্তা রক্ষায়। শওকত মিল্টন, এটিএন বাংলা, বার্সেলোনা, স্পেন। মেটলাইফ আলিকো আন্তর্জাতিক সংবাদ। লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে আরব লীগ। মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, লিবিয়ার সাধারণ মানুষকে মুয়াম্মার গাদ্দাফি বাহিনীর বিমান হামলার হাত থেকে বাঁচাতে শীঘ্রই সেখানে নো ফ্লাই জোন আরোপ করা প্রয়োজন। আরব লীগের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে এই বিষয়ে ব্রিটেন ও ফ্রান্স জাতিসংঘে প্রস্তাব করলেও ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো এখন পর্যন্ত নো ফ্লাই জোন আরোপের ব্যাপারে একমত হয়নি। এদিকে তেলবন্দর রাসমালুক পুনর্দখলের পর এবার বিদ্রোহীদের আরেক ঘাঁটি উজালার দিকে এগোচ্ছে গাদ্দাফি বাহিনী। এছাড়া সুয়েজ খালের মধ্য দিয়ে দুটি মার্কিন যুদ্ধজাহাজ লিবিয়া উপকূলের খুব কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন মিশরের কর্মকর্তারা। জন্য আগামী মাসেই তফসিল ঘোষণা করা হবে, আর মে থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। দুপুরে নির্বাচন কমিশনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 29 মার্চ থেকে 3রা এপ্রিল প্রথম দফায় তফসিল ঘোষিত 570টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনি জটিলতায় নির্বাচন হচ্ছে না 200টি ইউনিয়ন পরিষদে। এই নির্বাচনকে নির্দলীয় উল্লেখ করে কমিশনার বলেন, এখানে কোনো দলীয় অভিযোগ আমলে নেওয়া হবে না, তবে কোনো প্রার্থী অভিযোগ করলে তা বিবেচনা করা হবে। এপ্রিলে হবে। আমরা একটু স্পষ্ট বলেছি, এটা নির্দলীয় নির্বাচন। প্রার্থী যদি কোনো অভিযোগ থাকে, সে প্রার্থীর অভিযোগ সবসময় আমাদের নজরে আনতে পারে, কিন্তু কোন দল কি বললো এটা নিয়ে এটা আমরা বক্তব্যের মধ্যে দিচ্ছি না। যদি এরকম ভয়াবহ কোনো কিছু ঘটে, সংঘাতপূর্ণ অবস্থা হয়, তাহলে আমাদেরকে আবার ফ্রেশ শিডিউল দেবো এরপরে। এ পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি আদমশুমারিতেই দলিত সম্প্রদায় ও পশ্চাৎপদ সমাজের প্রায় 70 লাখ মানুষকে গণনার বাইরে রাখা হয়েছে। গণনার বাইরে রয়েছে ছিটমহলের বাসিন্দারাও। ফলে দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ সরকারের সকল উন্নয়ন পরিকল্পনার সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। রাজধানীর সিডাপ মিলনায়তনে আদমশুমারি পর্যবেক্ষণ উদ্যোগ নামক একটি সংগঠন আয়োজিত এক সংলাপে এ তথ্য জানানো হয়েছে। দলিত সম্প্রদায় ও ছিটমহলের অধিবাসীদের আদমশুমারি থেকে বাদ দেয়া মানবাধিকারের সুস্পষ্ট বলে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক বিচারপতি গোলাম রাব্বানী, তথ্য কমিশনার অধ্যাপক সাদিকা হালিম ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাত আলোচনা করেন। দলিত সম্প্রদায়কে সরকারি জনগণনায় পেশাভিত্তিক অন্তর্ভুক্তির দাবি জানান আলোচকরা।
রাজধানীর শ্যামপুরের সোনারগাঁ ডাইংয়ে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৮ শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপ। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে দায়ী করেন সংগঠনের নেতারা। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় কোনো শ্রমিকের যেন প্রাণ দিতে না হয় সেজন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি দাবি জানান। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহ সদরে পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। সকাল ৮টায় শুরু হয়ে কোনো বিরতি ছাড়া বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে। সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজ কেন্দ্রে ২৫ থেকে ৩০টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার করে র্যাব। পৌরসভা দুটিতে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী ও একজন করে বিচারক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী অপরাধ আমলে নেওয়া ও সংক্ষিপ্ত বিচারের জন্য ওই এলাকাগুলোতে ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। কিডনি রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কিডনি বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক কিডনি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কিডনি রোগের সমস্যা ও প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারে তারা এই আহ্বান জানান। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক অ্যান্ড কিডনি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ডাক্তার সৈয়দ মুদাসের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার অধ্যাপক প্রাণগোপাল দত্ত, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মনিরুজ্জামান, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায় ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট কাজী শারওয়াজ হোসেন উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। শ্রীলঙ্কার ক্যান্ডিতে বিশ্বকাপে আগামীকাল পাকিস্তান মুখোমুখি হবে জিম্বাবুয়ে। আগের খেলায় নিউজিল্যান্ডের কাছে হারায় পাকিস্তানের জন্য এ ম্যাচে জয় অপরিহার্য। 4 ম্যাচে 6 পয়েন্ট পাওয়া শহীদ আফ্রিদির দল এ ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেয়ে যাবে। তাই জিম্বাবুয়েকে শক্তিশালী প্রতিপক্ষ মেনে নিয়ে লড়াইয়ের পরিকল্পনা তৈরি করেছে 92-এর চ্যাম্পিয়নরা। এই ম্যাচের জন্য দলে পরিবর্তনের আভাস দিয়েছেন আফ্রিদি। জিম্বাবুয়ের আগের 4 ম্যাচের একটিতে জয় পেয়েছে কানাডার বিপক্ষে। পাকিস্তানকে হারিয়ে শেষ 8-এ ওঠার সম্ভাবনা জিয়ে রাখতে চায় জিম্বাবুয়ে। দলটির অধিনায়ক এলটন চিগুম্বুরা মনে করেন পাকিস্তানকে হারানো কঠিন কিন্তু অসম্ভব নয়। বিকেল 3টায় শুরু হবে এই ম্যাচ। গ্রামীণ ফোন বাংলাদেশ ফুটবল লিগে ঢাকা আবাহনী লিমিটেড 1-0 গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। কমলাপুর বীর শ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাচের 65 মিনিটে প্রত্যাশিত গোল পায় আবাহনী। বিদেশি খেলোয়াড় ফ্রাঙ্কলিনের একমাত্র গোলটি হ্যাট্রিক শিরোপাজয়ী আকাশী হলুদ শিবিরের ভাগ্য গড়ে দেয়। এই জয়ে 11 ম্যাচ শেষে 26 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এল আবাহনী। অন্যদিকে সমান খেলায় 13 পয়েন্ট নিয়ে 7 নম্বরে মোহামেডান। এই ছিল এখনকার সংবাদ। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। জাপানের ফুকুশিমায় আরেকটি পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণের আশঙ্কা। দুর্ঘটনা মোকাবেলায় চলছে সর্বাত্মক চেষ্টা। মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। আলেকজান্দ্রিয়া থেকে 300 বাংলাদেশিকে নিয়ে রওনা দিয়েছে বিমানের বিশেষ ফ্লাইট। মঙ্গলবারের মধ্যে মিশর সীমান্তে থাকা লিবিয়া প্রবাসী সবাই দেশে ফিরবেন বললেন পররাষ্ট্রমন্ত্রী। কেউ যাতে সংবিধান বাতিল বা স্থগিত করতে না পারে সে ব্যবস্থা থাকছে সংশোধিত সংবিধানে। যুক্ত হচ্ছে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র, জানালেন সুরঞ্জিত সেনগুপ্ত। সংসদে যোগ দেওয়ার ব্যাপারে 4 দলীয় জোটের সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত কাল। যোগদানের সম্ভাবনা। এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে কাল মাঠে নামছে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।